নমস্কার, আমি প্রবীর। গত পর্বগুলির মাধ্যমে আমরা যেমন সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার প্রস্তুতি স্বরূপ বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে তুলে ধরলাম, ঠিক একই রকমভাবে আজকের পর্বে আমরা শুরু করছি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এই 2025-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষাকে লক্ষ্য করে সেই হলিস্টিক পদ্ধতিতে আমরা যে প্রশ্নপত্রগুলো রয়েছে তার সমাধান করব। তো এই প্রশ্নপত্রে যে হলিস্টিক পদ্ধতিতে যে প্রশ্নপত্রটি হবে সেখানে দেখা যাচ্ছে যে অষ্টম শ্রেণীর জন্য মূলত এখানে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত অষ্টম শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা হলো এই রূপ। অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন হলো মোট 8টি, যেখানে থাকবে মোট 8 নম্বর। পাটিগণিত থেকে এখানে থাকবে 2টি প্রশ্ন, বীজগণিত থেকে থাকছে 2টি এবং জ্যামিতি থেকে থাকবে 4টি। সর্বমোট হলো 8টি প্রশ্ন, 8 নম্বরের অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন হবে। সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থাকবে 4টি, যেখানে 2 নম্বর করে মোট 8 নম্বর, যার মধ্যে পাটিগণিত থেকে থাকছে 2টি, বীজগণিত থেকে থাকবে 2টি। সম্পাদ্যের প্রশ্ন থাকবে 1টি, তাতে 4 নম্বর থাকবে। পায়চিত্র থেকে থাকবে 1টি, সেখানে থাকবে 4 নম্বর এবং উৎপাদক বিশ্লেষণ করার বিষয়ে 2টি প্রশ্ন থাকবে, সেখানে 3 2 6। এর মধ্যে আবার একটি ঘনক থেকে এবং একটি বর্গ থেকে মোট 2টি প্রশ্ন হবে এই উৎপাদকের বিশ্লেষণ করার যে প্রশ্নগুলো তার থেকে। অর্থাৎ সর্বমোট 30 নম্বরের প্রশ্ন থাকবে 1 ঘন্টা সময়। সেই 1 ঘন্টা সময়ে আমাদের 30 নম্বরের প্রশ্নের সমাধান করতে হবে। তো এইরকমই বেশ কিছু প্রশ্নের সমাধান বা প্রশ্নপত্রের সমাধান আমরা এই অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে কেন্দ্র করে তুলে ধরবো। তো আজকের পর্বে আমরা যে প্রশ্নগুলো প্রথমেই রয়েছে আমাদের, দেখো আজকের পর্বে যেটা রয়েছে সেটা হলো এসি ইনস্টিটিউশন মালদা এবং তার সঙ্গে রামনগর রেও হাই স্কুল, এই দুই স্কুলের যে প্রশ্নপত্রটি তার সমাধান আমরা আজকের পর্বে তুলে ধরবো। তো প্রথমে যে সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো রয়েছে তার সমাধান যেমন আমরা বইতেই করে দেবো, ঠিক তার পাশাপাশি এই অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো সমাধান আমরা যেমন বইতে করে দেবো, তার পাশাপাশি সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলো আমরা তোমাদের খাতার মাধ্যমে সমাধান করে দেওয়া আছে সেটাকে বুঝিয়ে দেবো। আর তার পাশাপাশি জ্যামিতির অর্থাৎ সম্পাদ্যের যে প্রশ্ন এবং পায়চিত্রের যে প্রশ্ন তার সমাধানও আমরা তোমাদের খাতার মাধ্যমে করে বুঝিয়ে দেবো। তো দেখো আজকের পর্বে যে প্রথমেই প্রশ্নটা রয়েছে সেখানে বলা রয়েছে কি না 1 ও 5 4 এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো। তো আমাদের এই মূলদ সংখ্যা বার করতে গেলে প্রথমে কি করতে হবে না, যেহেতু একটা চেয়েছে তাই এই দুটোকে যোগ করে, অর্থাৎ এই 1 যোগ 5 4 এদেরকে আমরা কি করবো না 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে যেটা পাচ্ছি 9 4 9 4 ভাই 2, মানে 2 নিচে গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ 9 8 হবে। তাহলে এই 1 এবং 5 4 এদের মধ্যে একটা যে মূলদ সংখ্যা সেই মূলদ সংখ্যাটা হবে 9 8। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন 1 দাগে 2 এর প্রশ্নে বলছে কি না সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা? এখানে √11 রয়েছে, পাই রয়েছে, √4 রয়েছে আর √13 রয়েছে। তো এখানে এই √4 সমান সমান কি হয় না, এর থেকে আমরা পাবো বর্গমূল করলে 4 এর বর্গমূল করলে 2 হবে, তাহলে এটা হবে মূলদ সংখ্যা। এখানে কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজ সংখ্যা বলা হয় এটা চেয়েছে। দেখো এই হার্ডি রামানুজ সংখ্যাটা হবে 1729, অর্থাৎ 1729। এবার দেখো এখানে সমাধান করতে বলা আছে 5 × x + 3 = 15 সমান সমান আমরা কি লিখতে পারি, তাহলে x + 3 সমান হবে 5 দিয়ে এটা ভাগ করলে 3, অর্থাৎ x সমান তাহলে কি হবে না 0। তাহলে সমাধানে আমরা x এর মান পাচ্ছি কত না 0। শূন্য স্থান পূরণ করো। এখানে বলা রয়েছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এবার দেখো রয়েছে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত। এই x ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 180 - x ডিগ্রি। 180 - x ডিগ্রি এটা হবে সম্পূরক কোণের মান, যেখানে x ডিগ্রি কোণ একটি, তাহলে অপর কোণটা হবে 180 - x ডিগ্রি। এবার বলছে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত। ঠিক একই রকমভাবে 180 - 47 সমান সমান কত পাবো না 7 × 10 3 × 10 4 × 5 × 8 3 × 8, তার মানে 133 ডিগ্রি। এটা হবে 133 ডিগ্রি। এবার 8 দাগের প্রশ্ন বলছে যদি x ডিগ্রি কোণের পুরো কোণ 4x ডিগ্রি হয় তাহলে x এর মান কত। যেহেতু পুরো কোণ বলেছে তার মানে x + 4x সমান সমান হবে 90, তার মানে 5x সমান হলো 90 আর x সমান, অতএব x সমান হবে 18 ডিগ্রি। তার মানে x এর মান হবে এখানে 18 ডিগ্রি। এবার দেখো 9 দাগের প্রশ্ন, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি এবং তার দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত। যেহেতু এখানে পরিসীমা দেওয়া রয়েছে কত না 14 সেমি আর দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে প্রস্থ সমান কি হবে না প্রস্থ সমান হবে এই পরিসীমা বাই 2 মাইনাস আমরা কি করবো না এখানে দৈর্ঘ্যটা দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য সমান সমান এই 14কে 2 দিয়ে ভাগ করলে হবে 7, 7 থেকে যদি 4 বিয়োগ হয়ে যায় পাবো আমরা 3, তাহলে 3 সেমি। তার মানে প্রস্থ হবে 3 সেমি, যেখানে দৈর্ঘ্য হলো 4 সেমি সেখানে প্রস্থ হবে 3 সেমি, তাহলেই পরিসীমা হবে 14 সেমি। তো এই হলো আমাদের আজকের পর্বের প্রথম যে 8টি প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 8টি প্রশ্ন ছিল 8 নম্বরের, আমরা এখানে 9টি ছিল
একটা অতিরিক্ত, তো সেই 9টি প্রশ্নেরই সমাধান আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তার আগে আবারও সকলকে মনে করিয়ে দেবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তার সঙ্গে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, যাতে করে এরকমই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমরা আগামী কয়েকদিন ধরে আমাদের এই অষ্টম শ্রেণীর বিভিন্ন যে প্রশ্নপত্র এই রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বইতে রয়েছে তার সমাধান আমরা তোমাদের তুলে দিতে পারি এবং তোমরাও প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবে নিতে পারো। তো দেখো, এবার আমরা চলে যাব আমাদের সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তো দেখো, 2-এর দাগে বলা রয়েছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4-2 মোট 8 নম্বর। তো এই 8 নম্বরের প্রশ্নে 1-এর দাগে বলা রয়েছে 1, 2 এবং 1 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লেখো। তো দেখো, এক্ষেত্রে আমরা কীভাবে সমাধান করেছি, 4টি এখানে মূলদ সংখ্যা চেয়েছে, তো 4-এর সঙ্গে আমরা 1 যোগ করে 5 পেয়েছি। এখন কি ছিল না, 1, 2 এবং 1 এই ভগ্নাংশগুলোকে আমরা এর সমতুল্য ভগ্নাংশ তৈরি করেছি। মূলত এই 5 যে রয়েছে, অর্থাৎ 5 পেয়েছি, 4-এর সঙ্গে 1 যোগ করেছি, 4টি চেয়েছিল মূলদ সংখ্যা। তো সেই কারণে আমরা একে উভয় পক্ষে গুণ করেছি। এই ভগ্নাংশটা হয়েছে 5-এর 10, আর যেটা ছিল 1 সেটা হলো 5/5। এখন তার মানে এই 1, 2-এর চেয়ে বড় হবে মূলদ সংখ্যাগুলো আর 1-এর চেয়ে হবে ছোট। তাহলে সেই রকম মূলদ সংখ্যা আমাদের বার করতে হবে। তো সেই রূপ ভগ্নাংশ বার করতে গিয়ে আমরা কি করেছি, তাহলে 5-এর 10 আর এটা পেয়েছি 5/5। এখন যে ভগ্নাংশগুলো আমরা পেয়েছি, তাহলে দেখো কি পেলাম, 5-এর পর থেকে 6-এর 10, 7-এর 10, 8-এর 10, 9-এর 10, 10-এর 10 করবো না, তাহলে 1 হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে 4টা ভগ্নাংশ পেয়ে গেলাম। অর্থাৎ এই 6-এর 10, 7-এর 10, 8-এর 10, 9-এর 10, অর্থাৎ এই 5-এর 10-এর পরবর্তী যে সংখ্যাগুলো ভগ্নাংশগুলো সেগুলিই হবে আমাদের মূলত সংখ্যা। তো এইভাবে আমরা প্রথম প্রশ্নটির সমাধান করেছি, এই প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো, দ্বিতীয় প্রশ্ন বলা রয়েছে, যদি x - 1/x = 4 হয়, তাহলে x² + 1/x² এর মান কত হবে। তো দেখো, এক্ষেত্রে কি করেছি, এখানে যেহেতু মান বলে দেওয়া ছিল x - 1/x সমান কত বলা ছিল না, সেখানে বলা ছিল 4। আমরা এই x² + 1/x² সমান সূত্রটা কি না, সেক্ষেত্রে a² + b² এর সূত্র a - b তার হোল স্কোয়ার + 2ab, সেই সূত্র প্রয়োগ করেছি এখানে। এখন এখানে a বলতে x আর b বলতে হলো 1/x, তাহলে x - 1/x তার হোল স্কোয়ার + 2 × x × 1/x। এখানে মান বসিয়ে নিয়েছি, x - 1/x = 4, তাহলে 4² + 2, তাহলে 16 + 2 = হবে 18। তাহলে দ্বিতীয় প্রশ্নের উত্তরে পেলাম আমরা 18। এবার দেখো, 3-এর দাগের প্রশ্ন। 3-এর দাগের প্রশ্নে রয়েছে x + 1/x = -2 হলে x⁴ প্লাস 1/x⁴ এর মান নির্ণয় করো, এটার মান চেয়েছে। তো আমরা এক্ষেত্রে কি করেছি, তাহলে প্রথমে আমাদের কাজ হলো x + 1/x এর মান বার করে নেওয়া। সেখান থেকে আমাদের মানটা আমরা বার করেছি। প্রথমে কি রয়েছে এখানে না, এখানে রয়েছে x + 1/x = -2, তাহলে এখানে লসাগু হয়েছে x, তাহলে x² + 1 = -2, তাহলে x² + 1 = হলো -2x। এবার এই -2x কে আমরা বাঁ দিকে নিয়ে চলে এসেছি, অর্থাৎ ডান দিকে শূন্য হয়ে গেছে। তার মানে x² + 2x + 1 = 0। তাহলে এটা হলো কি না, এটা হলো x + 1 এর বর্গের স্ট্রাকচারে রয়েছে। তাহলে আমরা এখানে লিখেছি x + 1 তার হোল স্কোয়ার = 0। তাহলে x সমান কি হবে না, x + 1 সমান তাহলে 0 আর x সমান হবে তাহলে -1। তাহলে x এর মান আমরা এখন পেয়ে গেলাম। এখন আমাদের জানতে চেয়েছে কি না, x⁴ + 1/x⁴ এর মান চেয়েছে। তো এই মানটা যদি চাই, তাহলে সেক্ষেত্রে আমরা x এর মান বার করে নিয়েছি। x এর পরিবর্তে -1 হোল টু দি পাওয়ার কি রয়েছে না 100 প্লাস 1/x এর পরিবর্তে এখানেও বসিয়েছি -1 হোল টু দি পাওয়ার 101 বা 101। তাহলে এখানে -1 এর পাওয়ার যদি 100 হয়, যেহেতু জোড়াতে রয়েছে, তার মানে এই মাইনাস তখন হয়ে যাবে প্লাস, অর্থাৎ 1। আবার এখানে 1/, কি আছে, -1 এর 101 এটার পাওয়ার আছে, অর্থাৎ এটা বিজোড় সংখ্যা, তার মানে এটা মাইনাসই ফিরে আসবে, তাহলে -1। তাহলে 1 থেকে -1 সমান হলো 0। তাহলে উত্তর পেলাম আমরা কত না, 0 এক্ষেত্রে। তাহলে 3-এর দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার দেখো 4-এর দাগের প্রশ্ন। এখানে রয়েছে 2x + 1/3x = 4 হলে 27x³ + 1/8x³ এর মান নির্ণয় করো, এটা জানতে চেয়েছে। তো এক্ষেত্রে আমরা কি করেছি, দেখো এখানে প্রথমে লিখেছি 2x + 1/3x = 4 দেওয়া ছিল। তাহলে আমরা উভয় পক্ষে এই 3/2 দিয়ে গুণ করেছি। কেন গুণ করেছি, কারণ এখানে আমাদের এই 2x এর পরিবর্তে আনতে হবে 3x, আর এই 3x এর জায়গায় আনতে হবে 2x কে। সেই জন্য আমরা 3/2 দিয়ে গুণ করেছি। এখন 3/2 দিয়ে যদি আমরা গুণ করি এই 2x কে, তাহলে গুণ করলে কি হবে না, তখন এই 2 এ 2 কেটে যেত, আর x আর 3 দিয়ে গুণ করলে 3x হবে। ঠিক একই রকমভাবে 1/3x এর সঙ্গে 3/2 গুণ হলে 3 কেটে যাবে, তাহলে 1/2x থাকবে। আর এখানে 4-এর সঙ্গে যখন 3/2 গুণ হয়েছে তখন পেয়েছি আমরা 6। তার মানে 3x + 1/2x = পেয়েছি আমরা 6। এখন দেখো, এবার মান চেয়েছে কার না, 27x³ + 1/8x³ এটার মান চেয়েছে। তাহলে সমান কি পেয়েছি না, এটা 3x তার হোল কিউব প্লাস 1/2x তার হোল কিউব। এখন এবার এদের সূত্র প্রয়োগ করেছি। সূত্র প্রয়োগ করলে কি পাচ্ছি না, 3x + 1/2x তার হোল কিউব মাইনাস 3 × 3x × 1/2x × 3x + 1/2x। তাহলে মান বস করে দিয়েছি। কি বস করলে পাচ্ছি না, এখানে এই 3x + 1/2x আগেই পেয়েছিলাম কত না 6, তাহলে এখানে 6 এর হোল কিউব মাইনাস এখানে 3 3 কে 9 আর x কেটে গেছে 9 আর এটা নিচে আছে 2, তাহলে 9/2 পেয়েছি। আর এটার মান তো 6, এই 3x + 1/2x = 6। তাহলে কাটাকুটি করলে হচ্ছে 2 3 6, মানে 3 9 27, তাহলে 216 - 27 = 189। তাহলে এটা হলো আমাদের 4-এর দাগের যে প্রশ্নটা, অর্থাৎ মান নির্ণয়ের।
তার সমাধান হয়ে গেল। এবার দেখো 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের প্রশ্নে বলা রয়েছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। এটা হচ্ছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গাকার মাঠ, তাকে ঘিরতে হবে, তাহলে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন, মানে পরিসীমাটা চাইছে, ক্ষেত্রফলটা দেওয়া আছে, পরিসীমা চাইছে। তো কি করেছে এখানে প্রথমে আমাদের দরকার তাহলে কি বাহু, তাহলে সেই বর্গক্ষেত্রটার বাহু সমান কি হবে না, তখন আমরা 225-এর বর্গমূল করব। 225-এর বর্গমূল করলে পাচ্ছি কত না 15 মিটার। তাহলে 15 মিটার যেই পেয়ে গেলাম আমাদের বাহুটির দৈর্ঘ্য, তাহলে পরিসীমা কি হয় না 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু বাহু এখানে 15 মিটার, তাহলে 15কে 4 দিয়ে গুণ করা হয়েছে 60 মিটার, তার মানে 60 মিটার বেড়া প্রয়োজন বা লাগবে। এবার দেখো, এবার এই 2 এর দাগের সংক্ষিপ্ত প্রশ্নের শেষ প্রশ্ন। এখানে এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ সেই ছবি সম্পর্কে বলা আছে, পাশের ছবি থেকে এক্স এর মান নির্ণয় করতে বলা আছে। এখানে 3x ডিগ্রি আর এখানে এই কোণটা রয়েছে x ডিগ্রি, এখানে রয়েছে 80 ডিগ্রি, মোট 3টে কোণ তৈরি হয়েছে। এটা যেহেতু একটা সরল রেখা, তাই এই সমগ্র অংশটা হলো কি না 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণ 3টে কোণে ভাগ হোক 5টা কোণেই হোক না কেন, এখানে 3টে কোণ আছে, 3টে কোণ মিলে 180 ডিগ্রি, তার মানে তাহলে x ডিগ্রি 80 ডিগ্রি আর এই 3x ডিগ্রি সমান সমান হবে কি না 180 ডিগ্রি। দেখো এর সমাধান করছে এভাবে, তাহলে 3x ডিগ্রি আর এই x ডিগ্রি সমান সমান 4x ডিগ্রি। এবার 180 থেকে 80 বাদ গেছে, পেয়েছি কত না 100 ডিগ্রি। তাহলে x ডিগ্রি সমান কত হবে, তার মানে 100কে আমরা 4 দিয়ে ভাগ করে পেলাম কত, 4 পঁচিশে 100, অর্থাৎ x ডিগ্রি সমান হলো x ডিগ্রি সমান হবে 25 ডিগ্রি। তার মানে x এর মান পেয়ে গেলাম 25 ডিগ্রি। তার মানে যদি আমরা এটা ভেঙে নিতাম তাহলে এই 3x ডিগ্রি মানে এটা হলো 3 পঁচিশে 75 ডিগ্রি, এই কোণটা ছিল আসলে 75 ডিগ্রি, আর এটা ছিল x ডিগ্রি মানে হলো এটা 25 ডিগ্রি। তো এই গেল আমাদের 2 এর দাগের সংক্ষিপ্ত ছবি যে প্রশ্নগুলো তার সমাধান। এবার আমরা চলে যাব উৎপাদক বিশ্লেষণ করো। এখানে দুটো প্রশ্নের সমাধান করতে বলা আছে, দেওয়া আছে মোট তিনটি প্রশ্নেরই সমাধান আমরা করব। তো সেই কারণে ধৈর্য ধরে বাকি অংশগুলির সমাধানও দেখে নাও, আর তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে অষ্টম শ্রেণীর এরকম গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান তোমরা সহজেই করতে পারো। তো সেই কারণে এই রায় ও মার্টিনের প্রশ্নবিদ্যা বইয়ের প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমরা তুলে ধরার চেষ্টা করছি, তোমরা দেখে নেবে। সাইসেন ভিত্তিক প্রশ্নগুলো সমাধান করব, যাতে করে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তো দেখো এবার আমরা চলে যাচ্ছি 3 এর দাগের প্রশ্নে। বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো যে কোনো দুটি, 3 2 6 নম্বর। প্রথম প্রশ্নে বলেছে 1 + 9x + 27x² + 8x³ এটার উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো দেখো এখানে উৎপাদক বিশ্লেষণ করেছি, এখানে 1 + 9x + 27x² + 28x³। তাহলে এখানে আমরা এই 28x³ দুটো ভাগে ভেঙে নিয়েছি। এখানে 1 এর হোল কিউব প্লাস এখানে এই 9x² ভেঙে দেখা লিখলে 3 × 1² + 3x প্লাস এই 27x² যদি ভাঙি আমরা তাহলে হবে এভাবে 3 × 1 × 3x তার হোল স্কোয়ার প্লাস এই 28 এর মধ্যে লিখেছি আমরা কি না 3x এর হোল কিউব মানে 27x³ আর একটা x³ থাকে প্লাস x³ তাহলে এই 28x³ আমরা এখানে 3x এর হোল কিউব প্লাস x³ এই আকারে লিখেছি। এখন এই সমগ্র অংশটা কি পাচ্ছি না a³ + 3a² b + 3ab³ b² + bq। সূত্রটা করলে কি পাবো, এই সূত্র থেকে আমরা পাচ্ছি তাহলে a + b তার হোল কিউব, a বলতে এখানে 1 আর b বলতে হলো 3x তার হোল কিউব প্লাস এখানে এই x এর হোল কিউব, তাহলে 1 + x তার হোল কিউব 3x তার হোল কিউব প্লাস x এর হোল কিউব। তার মানে এটা হলো a³ আর এটা হলো bq। a³ + bq এর সূত্র আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করেছি। এবারে এই a³ + bq এর সূত্র কি না a + b × a² - ab + b²। সেই সূত্র প্রয়োগ করলে এখানে পাচ্ছি 1 + 3x + x ইন্টু 1 + 3x তার হোল স্কোয়ার মাইনাস 1 + 3x ইন্টু x প্লাস x এর কি আছে না এখানে হোল স্কোয়ার। তাহলে 1 + 3x আর x সমান 4x, আর এখানে 1 + 3x এর হোল স্কোয়ার এটাকে আমরা বর্গ করে সূত্র করে নিয়েছি। তাহলে a² + 2ab + b² যদি ভাঙি তাহলে 1 + 6x + 9x², আর এখানে 1 + 3x এর সঙ্গে x এর গুণ হয়েছে তাহলে 1x মানে x, আর এটা হলো প্লাসে মানে মাইনাস 3x² প্লাস আছে এখানে x² সমান এখানে 1 + 4x, আর এটা পেলাম কি না এখানে রয়েছে এই 9x² থেকে 3x² বাদ গেলে 4x², তার সঙ্গে আবার 1x যোগ করলে হচ্ছে কত, তাহলে এখানে ছিল 9 থেকে 3 চলে গেলে থাকছে 6x² আর এই প্লাস 1x² মানে 7x², আর এখানে রয়েছে 6x, তার থেকে একটা x চলে গেলে থাকছে প্লাস 5x, আর এখানে রয়েছে +1। তো এটা হলো আমাদের এই 3 এর দাগের সংক্ষিপ্তধর্মী উৎপাদক বিশ্লেষণের যে প্রথম প্রশ্ন তার সমাধান। এবার দেখো দ্বিতীয় প্রশ্ন, 2 এর দাগের 3 এর দাগের 2 এর প্রশ্ন কি বলা রয়েছে না এখানে বলা আছে 16a³ - 54 × a - b তার হোল কিউব এটা আছে। তো এক্ষেত্রে দেখো কি করেছি, এক্ষেত্রে করেছি 2 কমনই নিয়েছি উভয় থেকেই, অর্থাৎ এই 16 থেকে এবং 54 থেকে আমরা 2কে কমন নিলাম। তাহলে 2 কমন নিলে এখানে থাকছে 8a³ আর এখানে থাকছে 54 থেকে থাকছে 27 - 27 × a - b তার হোল কিউব, এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম। এখন 2 পুরোপুরি বাইরে আছে, এবার এদেরকে আমরা ঘন আকারে লিখবার চেষ্টা করেছি। কি করেছি না 2a তার হোল কিউব মাইনাস এখানে ঘন করলে অর্থাৎ ঘনমূল যদি করি 27 তাহলে হবে 3, তাহলে 3 দিয়ে আমরা a কে গুণ করলে 3a আর মাইনাস b কে গুণ করলে -3b তাদের হোল কিউব করেছি। আবার ঠিক পূর্বের মতোই আমরা এখানে a³ - bq এর সূত্র এখানে প্রয়োগ করেছি। a³ - bq এর সূত্র হলো a - b × a² + ab + b², এই সূত্র হবে। তো এক্ষেত্রে সূত্রটা প্রয়োগ করেছি, দেখো এখানে a বলতে তাহলে 2a আর b বলতে হলো 3a - 3b, তাহলে 2a - 3a মাইনাসে মাইনাস হয়েছে +3b। এবার এই 2a তার হোল স্কোয়ার প্লাস 2a
ইন্টু 3a মাইনাস 3b প্লাস এই 3a মাইনাস 3b তার আবার বর্গ করেছি সমান সমান 2 বাইরে রয়েছে। এখন এই 2a থেকে 3a চলে গেলে থাকছে মাইনাস এ, আর এটা 3b আছে, তাহলে 3b মাইনাস এ এভাবে লিখেছি। আর এটা 2a তার হোল স্কোয়ার সমান 4a স্কোয়ার প্লাস এটা পাচ্ছি 2 3 6 a স্কোয়ার মাইনাস 3 2 6 ab প্লাস এটা যদি বর্গাকারে লিখি অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার সূত্র অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে পাবো 9a স্কোয়ার মাইনাস 18ab প্লাস 9b স্কোয়ার সমান এখানে 2 কমন নেওয়া আছে, তাহলে এখানে 3b মাইনাস a পেয়েছি, আর এটা পেলাম কত না এখানে 4a স্কোয়ার, এখানে আছে 9a স্কোয়ার, তাহলে আর এখানে আছে 6a স্কোয়ার সমান 19a স্কোয়ার হলো। আর এখানে ছিল কি না ছিল এখানে মাইনাস 6ab, আর ছিল এখানে মাইনাস 18ab সমান 18 আর 6 24 অর্থাৎ মাইনাস 24ab, আর এখানে আছে প্লাস 9b স্কোয়ার, তাহলে প্লাস 9b স্কোয়ার। তো এই হলো দ্বিতীয় যে উৎপাদকের অঙ্কটি তার সমাধান। এবার দেখো তৃতীয় প্রশ্ন, অর্থাৎ উৎপাদকের 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে কি বলা রয়েছে না এখানে বলা রয়েছে x কিউ মাইনাস 9y কিউ মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই এটা আছে। তো এক্ষেত্রে এর সমাধান কীভাবে করা হয়েছে দেখো, এক্ষেত্রে আমরা করেছি কি না এই অংশটাকে প্রথমে আমরা ভেঙে নিয়েছি, তাহলে ভেঙে নিলে হচ্ছে x কিউ মাইনাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই এটাই আছে। এখানে এই 9y কিউ এর পরিবর্তে লিখেছি মাইনাস ওয়াই কিউ মাইনাস 8y কিউ, এই অংশটাকে ভেঙেছি মূলত মাইনাস 9y কিউ এর পরিবর্তে লিখেছি মাইনাস ওয়াই কিউ মাইনাস 8y কিউ। তাহলে এখানে যদি সূত্রটা করি আমরা এই সূত্রটা কি আসছে না x মাইনাস ওয়াই হোল কিউ, অর্থাৎ এখানে এই সমগ্র অংশটাকে এটা আসছে কি না এটা হচ্ছে এ কিউ, মানে সূত্রটা হলো এরকম এই এ কিউ মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু কি আছে মাইনাস ওয়াই কিউ, এটা সূত্র করেছি আমরা এ মাইনাস বি তার হোল কিউয়ের সূত্র করেছি। এখানে এই সমগ্র অংশটাতে একটা সূত্র করলাম সেটা হলো x মাইনাস ওয়াই তার হোল কিউ, আর এখানে মাইনাস আছে কি না 8y তার হোল কিউ, তাহলে 2y তার হোল কিউ। এখন এই অংশটা দুটো অংশ এবার পেয়ে গেছি, তাহলে সেই দুটো অংশ পেলে কি হবে না এক্ষেত্রে এই এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র এর আগেই আমরা করে দেখিয়েছি কি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা এই অংশটাকে ভেঙে নিয়েছি। তাহলে পাচ্ছি কি না x মাইনাস ওয়াই মাইনাস 2y ইন্টু এখানে x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, এখানে x মাইনাস ওয়াই হলো এখানে a তার হোল স্কোয়ার প্লাস এখানে আছে x মাইনাস ওয়াই ইন্টু 2y তার মানে এবি প্লাস 2y তার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার। তাহলে এখানে পাচ্ছি কি না x মাইনাস এই মাইনাস ওয়াই আর মাইনাস 2y সমান 3y, আর এখানে এই x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার অর্থাৎ বর্গের সূত্র প্রয়োগ করলে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এই 2y এর সঙ্গে x মাইনাস ওয়াই এর গুণ করে পেয়েছি 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ছিল। তাহলে এখানে লিখলাম x মাইনাস 3y ইন্টু এক্স স্কোয়ার, আর এই মাইনাস 2xy আর প্লাস 2xy কেটে গেছে, তাহলে পড়ে রয়েছে কি না মাইনাস 2y স্কোয়ার, আর এটা আছে ওয়াই স্কোয়ার প্লাস আর এখানে আছে প্লাস 4y স্কোয়ার, তাহলে 4 আর এই 1 5y স্কোয়ার থেকে 2y স্কোয়ার চলে গেলে থাকছে প্লাস 3y স্কোয়ার। তো এই হলো আমাদের এই পর্বের উৎপাদক বিশ্লেষণের যে 3টি প্রশ্ন ছিল তার সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের পাইচিত্রের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে, এবং আমরা এই পাইচিত্রের প্রশ্নগুলোর সমাধান তোমাদের খাতায় কিছুটা করে দিয়েছি, এবং যে তো এবার দেখো তাহলে 4 দাগের যে প্রশ্ন রয়েছে অর্থাৎ পাইচিত্রের যে প্রশ্ন, এই প্রশ্নগুলোর সমাধান এই দুটি প্রশ্নের সমাধান আমরা এখনই তোমাদের তুলে দেবো। তার আগে বলি যে মূলত আমরা খাতাতে তোমাদের সমাধান করে দিয়েছি। এই পাইচিত্রের সঙ্গে প্রতিটি বৃত্তকলার যে কেন্দ্রীয় কোণ তা তোমরা কীভাবে নির্ণয় করবে সেটাকে দেখিয়ে দেওয়া হবে, আমরা এটা তোমাদের দেখিয়ে দেবো, এবং তার পাশাপাশি তোমাদের যে সম্পাদ্যের দুটি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা অঙ্কন করে দেবো। তো সেই কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর অবশ্যই চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে বলা রয়েছে তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা নিচে দেওয়া হলো। এই তথ্য থেকে একটি পাইচিত্র তৈরি করো এবং প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লেখো। তো এখানে খেলার নাম দেওয়া রয়েছে 3টি খেলার এবং ছাত্র সংখ্যাও দেওয়া রয়েছে। প্রথমে বলেছে ফুটবল খেলা, সেখানে ছাত্র সংখ্যা হলো 25 জন। ক্রিকেট খেলাতে যুক্ত রয়েছে তেমন ছাত্রের সংখ্যা বলা আছে এখানে 15 জন। আর হকিতে যে ছাত্ররা যুক্ত রয়েছে তাদের সংখ্যা হলো 10 জন। তো দেখো এক্ষেত্রে আমরা কিভাবে খুব সহজেই বা সংক্ষেপে এর সমাধান করেছি এবং তার পাশাপাশি বৃত্তকলার অংশটা তোমাদের দেখিয়ে দেব। তাহলে মোট ছাত্র সংখ্যা প্রথমে বার করে নিয়েছি, 25 যোগ 15 যোগ 10 সমান সমান 50 জন। সেই 50 জনের মধ্যে ফুটবল খেলা পছন্দ করতো কতজন, তার বৃত্তকলার যে কোনটি তা বার করবার চেষ্টা করেছি। তাহলে প্রথমে আমরা অংশটা কীভাবে গঠন করেছি অর্থাৎ ভাগ হাত তৈরি করেছি। 25 জনের মধ্যে 25 জন ছাত্র ছিল যারা ফুটবল খেলাতে পছন্দ করে 50 জনের মধ্যে, তাহলে 25/50 গুণ 360 ডিগ্রি কোণ দিয়ে গুণ করেছি,
কারণ এটা বৃত্তীয় কলাতে আমরা বার করে নিয়েছি, সেই জন্য আমরা 360 দিয়ে গুণ করলাম। তাহলে এই ভাগহারটা তৈরি করব, তার সঙ্গে 360 ডিগ্রি, কারণ একটা বৃত্তের মান হলো 360 ডিগ্রি। তো সেটাকে গুণ করেছি, কাটাকুটি করে পেলাম আমরা 180 ডিগ্রি। তার মানে এই ফুটবল খেলার পছন্দের বৃত্তকলাটি আমাদের 180 ডিগ্রি কোণে দেখাতে হবে। অর্থাৎ বৃত্তের মধ্যে 180 ডিগ্রি জায়গা দখল করে থাকবে ফুটবল খেলার পছন্দকারী ছাত্ররা। ক্রিকেট খেলা পছন্দকারীর যে বৃত্তকলা সেটা হবে কত, তাহলে যেহেতু 15 জন ছিল, 50 জনের মধ্যে 15 জন, তাহলে 15 × 50 গুণ হলো 360, কাটাকুটি করে পেয়েছি এখানে 108 ডিগ্রি। এবং হকি খেলাতে পছন্দের বৃত্তকলা, তাহলে পছন্দ করে এমন বৃত্তকলাটা হবে কত, 10 × 50, যেহেতু 10 জন, তাহলে 10 × 50 মানে 50 জনের মধ্যে 10 জন, তাহলে 360 ডিগ্রি কোণের মধ্যে সেই কোণটা হবে, অর্থাৎ হকিকে পছন্দকারী যে সংখ্যা, ছাত্র সংখ্যা, তাদের হবে 72 ডিগ্রি। তো এবার আমাদের কাজ হবে এই 180 ডিগ্রি, 108 ডিগ্রি এবং 72 ডিগ্রি একটি বৃত্তের মধ্যে এই কোণগুলোকে দেখানো। তো সেক্ষেত্রে আমরা প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নেব। এইভাবে তোমরা একটা বৃত্ত অঙ্কন করে নেবে। এইভাবে দেখো, এখানে একটা বৃত্ত অঙ্কন করছি, এইভাবে একটা আমরা বৃত্ত এঁকে নেব। এবার আমাদের কাজ হবে প্রথমেই, যেহেতু 180 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে যোগ করে নিতে পারি একটা, অর্থাৎ এখান থেকে আমরা এই ব্যাস, এই কেন্দ্র বরাবর একটা ব্যাস অঙ্কন করলাম। মানে এই অর্ধাংশ জুড়ে রয়েছে কি না, ফুটবল খেলা পছন্দকারী বৃত্তকলা, এটা হবে ফুটবল। আর তারপরে যেটা রয়েছে সেটা কি বলেছে না, 108 ডিগ্রি। তাহলে এখন এই অংশটা যদি ধরে নিই, এই অর্ধাংশ 180 ডিগ্রি। এবার এখান থেকে আমরা 108 ডিগ্রি কেটে নেব। এবার দেখো, এখান থেকে আমরা 108 ডিগ্রি, এখানে আছে 108 ডিগ্রি, তাহলে কোথায় পাবো আমরা না, এখান থেকে যেহেতু দেখছি তাই শূন্য এখানে রয়েছে 110, এটা 100, তাহলে এখানে আছে আমাদের 108 ডিগ্রি, এটা হবে আমাদের 108। তো এইভাবে এই বিন্দুটাকে আমরা লক্ষ্য করে এই বৃত্তটা পর্যন্ত যোগ করে নেব, এটা হবে আমাদের যোগফল। অর্থাৎ এটা হলো কত না, এটা হবে 108 ডিগ্রি, আর এটা হলো আমাদের 180 ডিগ্রি, আর এই অংশটা যেটা বাকি রইল সেটাই হলো 72 ডিগ্রি। তার মানে এই 180 ডিগ্রি এটা হলো ফুটবল খেলা পছন্দকারী ছাত্র সংখ্যার যে বৃত্তকলা তার অংশ, এই অংশটা, এই সমগ্র অংশটা হবে এই ফুটবল খেলার পছন্দকারী ছাত্রদের সংখ্যা। আর এই অংশটা হলো কি না, এই বৃত্তকলার যে অংশটা সেটা হলো মূলত ক্রিকেট খেলাকে পছন্দকারী যে ছাত্র তাদের সংখ্যা। আর এই যে বৃত্তকলার অংশটা সেটা হবে হকি খেলাকে পছন্দকারী ছাত্রদের বৃত্তাকার অংশ, অর্থাৎ বৃত্তকলা। তো এই গেল আমাদের 4 দাগের যে প্রথম প্রশ্নটা তার সমাধান, অর্থাৎ পায়চিত্রে যে প্রশ্ন তার একটি প্রশ্নের সমাধান করে দিলাম। যদিও তোমাদের পরীক্ষাতে একটি প্রশ্নেরই সমাধান করতে হবে, আমরা এক্ষেত্রে দুটি প্রশ্নেরই সমাধান তুলে ধরেছি। তো দেখো এবার দ্বিতীয় প্রশ্নটা, অর্থাৎ অথবা অংশে কি বলেছে, এখানে বলা রয়েছে তোমরা একটি মডেল তৈরি করেছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করা হলো। তাহলে মডেল তৈরি করা হয়েছে, তার যে উপকরণ সেখানে আছে ব্রাশ, রং, মাটি, পিচবোর্ড, কাঁচি, এগুলো লেগেছে। এবং তাতে করে কি খরচ হয়েছে না, খরচের হিসাবে বলা রয়েছে, খরচের টাকা হিসাবে রয়েছে ব্রাশে 9 টাকা, রঙের জন্য 25 টাকা, মাটির জন্য 6 টাকা, পিচবোর্ডের জন্য 12 টাকা, আর কাঁচির জন্য খরচ হয়েছে 8 টাকা। তাহলে এই খরচগুলো হয়েছে। এবার এই উপরের তথ্যগুলির একটি পায়চিত্র তৈরি করতে বলা আছে, অর্থাৎ সেই পায়চিত্রকে আমাদের বৃত্তকলা মাধ্যমে দেখাতে হবে। পায়চিত্র মানেই হলো বৃত্তের মধ্যে কতটা জায়গা সে দখল করছে এই তথ্যগুলি, তো সেটাকে আমাদের দেখানো হয়েছে। তো দেখো এক্ষেত্রেও অথবা অংশের প্রশ্ন, এখানে তাহলে আমরা মোট খরচ হিসাবে 9 টাকা যোগ 25 টাকা যোগ 6 টাকা যোগ 12 টাকা যোগ 8 টাকা সমান সমান পেয়েছি 60 টাকা। তার মানে ওই মডেল তৈরি করতে মোট 60 টাকা খরচ হবে। যে 60 টাকার মধ্যে ব্রাশ কিনতে খরচ হবে 9 টাকা, তাহলে 60-এর মানে 60 ভাগের 9 ভাগ, অর্থাৎ এখানে ভাগহারটা তৈরি করেছি 9-এর 60 হিসাবে।
আর রঙের কিনতে খরচ হবে যেটা, সেটা কত না ছিল 25 টাকা, তার মানে 25-এর 60। মাটি কিনতে খরচ হবে সেটা হবে কত না 6-এর 60। পিচবোর্ড কিনতে খরচ হবে তাহলে 12-র 60, আর কাঁচি কিনতে খরচ হবে 8-এর 60। এবার যেহেতু এটা বৃত্তকলা তৈরি হবে, সেই কারণে আমরা কি করেছি, এই বৃত্তকলাটাকে আমরা বার করানোর জন্য অর্থাৎ কত ডিগ্রি জায়গা অধিকার করবে সেই বৃত্তকলাতে, তাহলে ব্রাশ কেনার জন্য যে খরচ সেটা বার করানোর জন্য আমরা 360 দিয়ে গুণ করেছি। অর্থাৎ প্রত্যেকটা এই ভাগহারকে আমরা এখন 360 দিয়ে গুণ করব, কারণ একটা বৃত্তের মাপ হলো 360 ডিগ্রি। তাই 360 দিয়ে মাপ কাটাকুটি করলে পাচ্ছি এখানে 54 ডিগ্রি। তাহলে ব্রাশ কিনতে ওই বৃত্তকলাতে 54 ডিগ্রি জায়গা দখল করবে। রং কেনার খরচ হিসাবে 150 ডিগ্রি, আর মাটি কেনার খরচ হিসাবে 36 ডিগ্রি, পিচবোর্ড কেনার খরচ হিসাবে 72 ডিগ্রি, আর কাঁচি কেনার খরচ হিসাবে 48 ডিগ্রি জায়গা দখল করবে। তো এক্ষেত্রে দেখো এবার আমরা এটাকে কিভাবে সমাধান করেছি না, এক্ষেত্রে আমরা প্রথমে আমরা এখানে একটা বৃত্ত এঁকে নেব ঠিক আগের মতোই। এবার এই বৃত্তকলাগুলোকে আমরা চিহ্নিতকরণ করব। তো কিভাবে না, এখানে প্রথমে একটা দাগ টেনে নিতে পারি, যে কোনো এখান থেকেই আমরা শুরু করছি। তো এখানে একটা প্রথমে দাগ টেনে নিলাম। এবার প্রথমে আছে 54 ডিগ্রি, তো আমরা এখান থেকে 54 ডিগ্রি এই কেন্দ্রে বসিয়ে আমরা 54 ডিগ্রি কোথায় আছে 50, এই হলো 54, তাহলে এখানে পাচ্ছি। অর্থাৎ আমরা এখন এই অংশটা যোগ করে নেব। কতটা পর্যন্ত যোগ করব না, এখানে বিন্দুটা দিলেও আমরা এখানে এই বৃত্তের মধ্যেই রাখব। এই অংশটা চিহ্নিত করলাম। এবার এটা হলো আমাদের তাহলে কত না 54 ডিগ্রি। তারপরে আছে কত ডিগ্রি না, এখানে আছে 150 ডিগ্রি। এবার এখানে আমরা বসাবো। এইভাবে চাঁদাকে আমরা বারে বারে ঘুরিয়ে নিয়ে এই অংশগুলোকে আঁকবো। 150 ডিগ্রি, তাহলে এই হলো আমাদের 150। তাহলে এখানে আমরা এখানে যোগ করে নেব, এইভাবে এটা যোগ দেব। এটা হলো 150 ডিগ্রি। তারপরে রয়েছে 36 ডিগ্রি। এবার আমরা এখানে আঁকবো 36 ডিগ্রি। আমরা এখানে আমাদের খাতাটাকে ঘুরিয়ে নিলাম। এবার এখানে আঁকবো আমরা 36 ডিগ্রি, অর্থাৎ এই জায়গাতে করে পড়বে, এই জায়গাতে। তাহলে আমরা এবার 36 ডিগ্রি কোণ এঁকে নিলাম। এটা হলো আমাদের 36 ডিগ্রি। তারপরে আছে কত না, এখানে আছে তারপর 72 ডিগ্রি। এখন আমরা এখানে 72 ডিগ্রি কোণ আঁকব। তো দেখো এখানে আছে 70, 72, মানে এই জায়গাতে পড়ছে, এই জায়গাতে। তাহলে এখানে এবার আমরা এটাকে যোগ করে নিচ্ছি। এই হলো 72 ডিগ্রি, আর এটা যেটা পড়ে রইলো সেটা হলো 48 ডিগ্রি। তাহলে এবার আমরা এদের লিখে নিচ্ছি। তাহলে এখানে পেলাম এটা ছিল আমাদের 54, এটা ছিল আমাদের 150, আর এখানে পেয়েছিলাম 36 ডিগ্রি, এটা পেলাম 72 ডিগ্রি, আর এটা পেলাম আমরা 48 ডিগ্রি। তো এইভাবে আমরা প্রতিটি বৃত্তকলাকে দেখাবো, অর্থাৎ বৃত্ত এঁকে নিয়ে 360 ডিগ্রি কোণকে আমরা যেভাবে প্রত্যেকটা ভাগহার যে অংশ পাবে বা যে অংশ দখল করে থাকবে সেই অংশগুলোকেই আমাদের এখানে কেটে দেখাতে হবে। তো এইভাবেই আমরা আমাদের আজকের পর্বের যে পায়চিত্রের প্রশ্নগুলো ছিল তারও সমাধান করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ যে সম্পাদ্যের প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ জ্যামিতির প্রশ্ন। এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, দেখো সেই দুটি প্রশ্নের সমাধানে যাব। এখানে বলা আছে প্রথমেই একটি রম্বস এ ও বি সি অঙ্কন করো, যার কোণ এ ও বি সমান 60 ডিগ্রি এবং এ ও সমান 5 সেমি। তো এই রম্বস আমাদের অঙ্কন করতে হবে। এক্ষেত্রে এরকম ধরনের প্রশ্নের সমাধানের ক্ষেত্রে, অর্থাৎ সম্পাদ্য বিষয়ক যে সমাধান, তার আগে সেই চিত্র সম্পর্কে কিছু হলেও ধারণা থাকা অতি আবশ্যক। তো সেক্ষেত্রে আমাদের একটা আনুমানিক একটা ছবি যদি আমরা করতে চাই, তাহলে সেটা প্রথমে আমাদের করে নিতে হবে। এই রম্বসটা অঙ্কন করতে গেলে
রম্বসের চিত্রটা আসলে এরূপ হলো একটা রম্বসের চিত্র। তো এই রম্বসের চিত্রে আমরা যদি নামকরণগুলো এভাবে করে থাকি এ ও বি সি, এরূপ একটা চিত্র হবে। সেখানে সঠিক মাপ যেগুলো দেওয়া আছে তা আমাদের তুলে ধরতে হবে। তো এখানে সঠিক মাপ বলতে কি কি দেওয়া রয়েছে না, এখানে বলা রয়েছে কোণের মাপটা যেটা আছে সেটা হলো কোণ এ ও বি 60 ডিগ্রি আছে। অর্থাৎ এখানে এ ও বি এই যে কোণ, এই কোণটা হবে আমাদের, এই কোণ হবে 60 ডিগ্রি। আর এও, এই এও সমান আছে 5 সেমি। তার মানে এটা যদি 5 সেমি হয়, রম্বসের ক্ষেত্রে এটাও 5 সেমি, এটাও 5 সেমি, এটাও 5 সেমি। এই অনুসারে আমাদের এটাকে অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমাদের কাজ হলো, এটাকে যখন আমরা অঙ্কন করব, প্রথমে আমরা তাহলে 5 সেমি মাপটা নিয়ে নেব। 5 সেমি মাপ এঁকে নিচ্ছি, 5 সেমি। আর তার সাথে সাথে 60 ডিগ্রি কোণ, যেহেতু এখানে 60 ডিগ্রি কোণ আমাদের পেন্সিল কম্পাসের সাহায্যেও আঁকা সম্ভব, তো আমরা সেক্ষেত্রে পেন্সিল কম্পাসের সাহায্যেই আঁকবো। তো যাই হোক, প্রথমে আমরা একটা সরল রেখা, যে কোনো একটি সরল রেখা টেনে নিলাম। এখানে একটা যে কোনো সরল রেখা টেনে নিলাম। এবার আমাদের কাজ হবে কি, প্রথমে কাজ হবে এই অংশটা, অর্থাৎ এই 5 সেমি মাপ কেটে নেওয়া। এখানে এই মাপটা কেটে নেব। কেটে নেওয়ার পর কেটে নিলাম। এবার এর নাম দেব কি না, এর নাম দিলাম আমরা, যেহেতু এখানে এ ওর মাপ দেওয়া ছিল, তাহলে এ ও, এটা হলো আমাদের এখন 5 সেমি। এবার এই ও বিন্দুতে কি হবে না, কোণটা তৈরি করতে হবে আমাকে। কত ডিগ্রি কোণ না, 60 ডিগ্রি কোণ। এখানে এই ও বিন্দুতে আমরা একটা বৃত্তচাপ নেব। সেই বৃত্তচাপের মাপেই যদি কেটে নিই তাহলেই হয়ে গেল 60 ডিগ্রি কোণ। তাহলে এটা হবে 60 ডিগ্রি। এখন আমরা এই 60 ডিগ্রি অংশটা যোগ করে নিচ্ছি, অর্থাৎ এই কোণটা পেয়ে গেলাম। তাহলে এটা পেয়ে গেলাম। যেহেতু রম্বস, এবং রম্বসের কি প্রত্যেকটা বাহু, এই যে প্রত্যেকটা বাহু রয়েছে, প্রত্যেকটা বাহুকে সমান করতে হবে। তার মানে এই 5 সেমি মাপ আবার আমরা মাপব। মাপটা নিলাম। এবার আমরা এই অংশ থেকে কেটে নেব। এটা যখন কাটবো সেটা কি হবে না, তার নাম হবে, যেহেতু এও, এটা এসেছিল এও, তাহলে এটা হবে ও বি, এর নাম হবে তখন বি। আবার বি এর থেকে মাপ নেব আমরা, এই বি এর থেকে এদিকে মাপ নিলাম। আবার এটা হবে কি সি এ, কিন্তু এখানে এ কোথায় আছে সেটা বার করানোর জন্য আমরা আবার এই সি কে বার করানোর জন্য আমরা কি করব না, এই এ থেকে সি এর অংশটা কাটবো। অর্থাৎ এটাও হবে 5 সেমি, তাহলে এখানে কেটে দিলাম। এই কাট অংশটাই হবে আমাদের সি। এবার এদের যোগ করে নেব, তাহলেই রম্বস তৈরি হয়ে যাবে। এই হলো বিসি যোগ। আবার এটা হলো আমাদের এসি যোগ। তাহলে এ ও বি সি হলো একটি উদ্দিষ্ট রম্বস, যে রম্বসের এখানে এই এও সমান ও বি সমান বিসি সমান সিএ সমান সমান 5 সেমি। আর কোণ এ ও বি সমান 60 ডিগ্রি। এটা হলো কি না উদ্দিষ্ট রম্বস। তাহলে এ ও বি সি রম্বস, এটা হলো রম্বস। তাহলে রম্বস অঙ্কন করা হয়ে গেল। অর্থাৎ আমাদের জ্যামিতির যে প্রথম প্রশ্ন 5-এর দাগের, তার সমাধান আমরা করে দিলাম। এবার দেখো আমাদের এই পর্বের যে শেষ প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরবো। তো তার আগে অবশ্যই আবারও বলবো যে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো, আর ধৈর্য ধরে বাকি প্রশ্নটির সমাধানও দেখে নাও। তো দেখো এবার প্রশ্নে বলা রয়েছে অথবাতে 8 সেমি এবং 6 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট কর্ণের রম্বস আঁকো। এখানে দুটো কর্ণ দেওয়া আছে 8 সেমি আর 6 সেমি, তা দিয়ে আমাদের কি করতে হবে না, একটা রম্বস অঙ্কন করতে বলেছে।
এখানে রম্বস অঙ্কন করতে হবে, কিন্তু কর্ণগুলি দেওয়া আছে। তো কি কি মাপ দেওয়া রয়েছে না, একটা দেওয়া রয়েছে আমাদের এখান থেকে 6 সেমি, আর একটা আছে 8 সেমি। এই 6 সেমি আর এই 8 সেমি দৈর্ঘ্যের দুটো কর্ণ আছে। এখানে রম্বসটার নামকরণ করা নেই, আমাদের কাজ হবে কি, একটা রম্বস তোমাদের আগেই আমরা দেখালাম এরূপ চিত্র হবে রম্বসের। তো তার আসলে এইখানে কর্ণ, যে কর্ণ দুটো, সেই কর্ণ দুটোকে আমাদের দেওয়া আছে। তো কর্ণের সঙ্গে সম্পর্কটা কি, মূলত রম্বসের কর্ণের সম্পর্ক হলো যে কর্ণগুলো সমকোণে সমদ্বিখণ্ডিত থাকে, কর্ণ দুটো সমকোণে সমদ্বিখণ্ডিত থাকে। তাহলে আমরা এখন যদি 8 সেমিকে প্রথমে সমদ্বিখণ্ডিত করে নিচ্ছি, 8 সেমিকে আমরা এই 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশটা নিলাম, একে আমরা সমদ্বিখণ্ডিত করছি, অর্থাৎ এই 8 সেমি দৈর্ঘ্যের রেখাংশকে এখন আমরা সমদ্বিখণ্ডিত করব। তো কিভাবে সমদ্বিখণ্ডিত করা যায় না, একে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা উপর নিচে কাট দেব। এবার অপর প্রান্ত থেকেও ঠিক একই মাপের উপর নিচে কাট দিলাম। এটাই হবে আমাদের এর মধ্যবিন্দু। এখন এদের মধ্যবিন্দু আমরা পেয়ে গেছি। এবার বাকি আরেকটি যেটা কর্ণ ছিল, আমরা 8 সেমি কর্ণটাকে সমদ্বিখণ্ডিত করলাম, এবার এই 6 সেমি যে কর্ণ তাকেও সমদ্বিখণ্ডিত করব। তো দেখো এখানে আমরা 6 সেমি দৈর্ঘ্যের রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করবার চেষ্টা করি। এটা হলো 6 সেমি। এই 6 সেমি দৈর্ঘ্যের যে রেখাংশ রয়েছে সেটিকেও আমরা এঁকে নিলাম এবং একেও ঠিক একই রকমভাবে সমদ্বিখণ্ডিত করছি। এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপর নিচে কাট দিলাম এক প্রান্ত থেকে, অপর প্রান্ত থেকেও অর্ধেকের বেশি একই মাপের উপর নিচে কাট দিলাম। তাহলে এটিকেও সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। তাহলে এটা হলো 6 সেমি, এই 6 সেমির সমদ্বিখণ্ডক, আর এখানে পেয়েছি আমরা 8 সেমির সমদ্বিখণ্ডক। এখন আমাদের কাজ হবে কি, আমরা যদি এখানেই অঙ্কন করতে চাই তাহলে সমদ্বিখণ্ডিত হওয়ার পর, অর্থাৎ এই কেন্দ্রবিন্দু থেকে এই 6 সেমিকে সমদ্বিখণ্ডিত করলে যে সমদ্বিখণ্ডকের একটা অংশ পাচ্ছি সেটা হলো এই অংশ, আর এটা এখানে ছেদ করছে। অর্থাৎ এই মাপ নিয়ে আমরা এই 8 সেমির সমদ্বিখণ্ডকের মাঝে বসিয়ে কেটে নেব। কেটে নিলাম, এবার এদের মধ্যে যোগ করে নেব, তাহলেই আমাদের রম্বস তৈরি হয়ে যাবে। তাহলে এখানে এইভাবে আমরা রম্বসটাকে তৈরি করে নিচ্ছি। এই হলো আমাদের রম্বস। এবার এদের নামকরণ করে দেবো একটা। তাহলে এটার নাম যদি দিই আমি এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি, আর এটার নাম দিলাম ডি। তার মানে এখানে এই এসি সমান সমান হলো 8 সেমি, আর বিডি সমান সমান হলো 6 সেমি। এই দুটো হলো কর্ণ, আর এদের বাহুগুলো হলো, এই বাহুগুলো যদি মাপ চাই তোমরা তখন মেপে দেখে নিতে পারো যে কত করে এদের মাপ আসছে, কারণ মাপগুলো নির্দিষ্ট থাকবে সেখানে। এখানে আমরা মাপ পাচ্ছি কত না, এখানে 5-এর থেকে একটু বেশি। তাহলে 5 সেমি করেই যদি আমরা বলি, এখন 5.2 আসছে, তাহলে আমরা পাবো এখানে এই এবি সমান সমান বিসি সমান সমান সিডি সমান সমান ডিএ সমান সমান 5.2 সেমি। তাহলে 5.2 সেমি হলো বাহুগুলো, আর মানে রম্বসের প্রতিটি বাহু যেহেতু সমান, আর কর্ণগুলো হবে 8 সেমি এবং 6 সেমি, অর্থাৎ এসি কর্ণ এবং বিডি কর্ণ পেয়েছি আমরা 8 সেমি এবং 6 সেমি। তো এই ছিল আমাদের আজকের পর্বের 30 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ প্রশ্নপত্রটির সমাধান। আগামী পর্বে এইরকমই গুরুত্বপূর্ণ অষ্টম শ্রেণীর পরীক্ষার জন্য, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষার জন্য হলিস্টিক প্রশ্নপত্রে, অর্থাৎ হলিস্টিক
প্যাটার্ন বা বলা যেতে পারে হলিস্টিক প্রগ্রেসিভ রিপোর্ট কার্ড অনুসারে আমরা আমাদের প্রশ্নপত্রটির সমাধান তোমাদের তুলে দিলাম, যাতে করে আগামী দিনে এরকম ধরনের প্রশ্নের প্রত্যেকটি সমাধান তোমরা সমাধান করতে পারো। সেই কারণেই এরকম খুঁটিয়ে খুঁটিয়ে যে সমস্ত পায়চিত্র, সম্পাদ্যের প্রশ্ন, অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন, সেগুলিকে যেমন তোমাদের এক প্রকার হাতে কলমে বুঝিয়ে দিয়ে হলো, ঠিক একই রকমভাবে সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো উৎপাদক বিশ্লেষণ থেকে শুরু করে যে সমস্ত পাটিগণিত এবং বীজগণিতের প্রশ্নগুলো ছিল তারও সমাধান খাতার মাধ্যমে করে তোমাদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এরকমই আগামী দিনে বেশ কয়েকটি প্রশ্নপত্রের সমাধান যা সাজেশন ভিত্তিক তাদের সমাধান তুলে ধরা হবে। তো অবশ্যই আগামী দিনে এরকমই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে এই আশা ভরসা রেখে এবং প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।